ধর মা দিশাকে ক্ষমা করে দিল, তারপর ফিরে এসে দিশা যদি আবার শয়তানি শুরু করে, আবার নতুন কোনো ঝামেলা করে, তখন দেখ এসব ভাবনা চিন্তা ছেড়ে দেওয়াই ভালো। বলছিলাম কি, আমি একটা সুখবর নিয়ে এসেছিলাম তোর কাছে। সুখবর? কি? তুই হয়তো মেল চেক করিসনি, এবারে বিজনেস ট্রেড ফেয়ার কলকাতায় হচ্ছে। বিদেশের অনেক কোম্পানি আসছে, মনে আছে তোর একটা প্ল্যান ছিল, এবার ম্যাটেরিয়ালাইজ করার সময় চলে এসেছে। দ্যাটস গ্রেট নিউজ বড়দা, গ্রেট নিউজ। আমি এই প্রজেক্টটা নিয়েই ভাবছিলাম, আয়ুর্বেদিক মশলা বানানো। আর এই প্রজেক্টটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য আমাদের অনেক ফান্ডিং দরকার। আমি একটা কাজ করছি, ভালোভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করছি, যেটা ইনভেস্টরের কাছে প্রেজেন্ট করব। এটা আমার ড্রিম প্রজেক্ট। তাই জন্যই তো আমি আগে থেকে আমাদের কোম্পানির প্রোফাইল আর তোর ছবি মেল করে দিয়েছি, আর লিখেছি আমরাও পার্টিসিপেট করতে চাই। বলছিলাম শোন না, সংসারের নানান অশান্তি, বাড়ির সমস্যা ভুলে গিয়ে চল না কিছুক্ষণের জন্য আমরা কাজে মন দিই। দেখ আমাদের কোম্পানির জন্য তো বহু মানুষ সার্ভাইভ করছে, চল না কিছু করে দেখাই। একদম ঠিক বলেছিস বর্দা, আর তোর থেকে এই পজিটিভিটি আমি এক্সপেক্ট করি। মেজদা ভাইকেও তো এইভাবেই আমি মোটিভেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখ আজকে কি হয়ে গেল। নিখিল, ওসব নিয়ে আর ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। বড় বৌমা। হ্যাঁ মা। একটু জল খাওয়াবে গো? হ্যাঁ যাচ্ছি মা। মা অশোক কেমন আছে? ওই আছে। চলে এসেছো তোমরা? হ্যাঁ গো, ওদিকে সব ঠিকঠাক আছে তো দিদি ভাই? ও জামাই দাদা, রিহাবের ডাক্তারবাবু কি বললেন গো? অশোকটা আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো? কি দুশ্চিন্তা হচ্ছিল তোমরা যাওয়ার পর থেকে, কি বলবো। তোমরা আর দুশ্চিন্তা করে কি করবে রুক্মিণী, তুমি বরং রাধারানীর বিয়েটা নিয়ে ভালো করে ভাবো। নিখিল তো তোমাদের রেডি হয়ে থাকতে বলেছিল, তোমরা রেডি হয়েছো কি? যদি হয়ে থাকো বলো, আমি গাড়ি বের করতে বলছি, তোমাদের পৌঁছে দিয়ে আসবে। জামাই দাদা, আমি জানি তোমরা আমাদেরকে খারাপ ভাবছো, বিশ্বাস করতে পারছো না। তোমরা খালি ভাবছো যে আমরা বোধহয় তোমাদের ক্ষতি করতে চাইছি, শ্যামার ক্ষতি করতে চাইছি। বিশ্বাস করো, শ্যামার ক্ষতি করতে চাইছি না। তোমরা বিশ্বাস করো। বেশ, আমি ধরে নিলাম তোমরা চাওনি, কিন্তু এখন আমি এ নিয়ে কোনো কিছু বলতে বা ভাবতে চাইছি না। দেখো, তোমরা অনেকদিন এই বাড়িতে আছো, এবার তোমাদের যাওয়াটা দরকার, বুঝেছো? ঠিক আছে, তোমরা যখন আমাদের আর বিশ্বাসই করছো না, তখন চলেই যাবো দিদি ভাই, চলে যাবো জামাই দাদা। আমাদের তো সব গোছগাছ করাই আছে। তবে জানো, একটা কথা আমরা কিছুতেই তোমাদের বোঝাতে পারলাম না। তোমরা আমাকে ওই দিশার মতনই শত্রু ঠাউরে নিলে। হ্যাঁ, আমি জানি যে আমি শ্যামাকে আড়ালে রেখে আমার মেয়েকে সামনে দাঁড়িয়ে গান করিয়েছি। আমি শ্যামার সঙ্গে অন্যায় করেছি, আমি অন্যায় করেছি জামাই দাদা, কিন্তু তোমাদের সঙ্গে কখনো কোনো অন্যায় করিনি। এই বাড়িটার সাথে কখনো কোনো অন্যায় করিনি দিদি ভাই, তোমরা জানো। রুক্মিণী, সবটা নিয়ে তো বাড়াবাড়ি করো না। একেতেই মন মেজাজ ভালো নেই, তার মধ্যে এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। না না জামাই দাদা, আর কোনো কথা শুনতে হবে না তোমাদের। আমরা চলে যাব দিদি ভাই। শুধু যাওয়ার আগে একটা ভালো কাজ করে যেতে চাই জামাই দাদা, সেই সুযোগটা আমাদের করে দাও। শ্যামা,
তোকে আমি সারা জীবন আড়ালে রেখে আমার মেয়েটার জন্য গান গাইয়েছি শ্যামা। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি আর এটা চাই না রে মা। তুই বিশ্বাস কর, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই শ্যামা। গুরুমা, কিসের প্রায়শ্চিত্ত গুরুমা? তুমি কি বলছো বলো? প্রায়শ্চিত্ত করবো না? তোর মতন একজন জাত শিল্পীকে দিনের পর দিন আমি অন্যায় করেছি, আমি আটকে রেখেছি, আমি তোকে গান গাইতে দিইনি, আমি তোকে মঞ্চে উঠতে দিইনি শ্যামা, সেটা পাপ। আমি তার প্রায়শ্চিত্ত করবো শ্যামা। শোন না মা, ওই বিজনেস ট্রেড ফেয়ারে একটা বড় প্রোগ্রাম হয় জানিস তো, ওদের যারা অর্গানাইজার তারা ফোন করেছিল, তারা রাধারানীকে চাইছিল। ওরা তো জানে না যে আমার মেয়েটার গান গায় না, তাই আমি বলেছি আমার আর একটা মেয়ে কৃষ্ণকলি, সে তো গান গায়। আমি তাই তার সব ব্যবস্থা করে দেব, সবটা নিজের হাতে ব্যবস্থা করে দেব আমি। গুরুমা, আমার নাম তুমি প্রস্তাব করেছো? কেন শ্যামা, তোর গুরুমার উপর তোর এতটুকু ভরসা নেই, এইটুকু বিশ্বাস? অবশ্য না, তার জন্য তো আমি দায়ী, তোর তো কোনো দোষ নেই মা। শোন, এটা একটা অনেক বড় মঞ্চ, বুঝলি? অনেক গণ্যমান্য মানুষ আসবে, দেশ বিদেশের সব মন্ত্রীরা আসে, বড় বড় ব্যবসাদাররা আসে, এটা একটা অনেক বড় স্টেজ। ও জামাই দাদা, তুমি বুঝতে পারছো তো, এটা কিন্তু একটা জাতা কথা নয়, অনেক বড় মঞ্চ, মানে দেশ বিদেশের সব ব্যবসাদাররা থাকবে, মন্ত্রী আমলা, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কিন্তু শ্যামা খুব রেসপেক্ট পাবে জামাই দাদা। সে না হয় শ্যামা গান গাইবে, তাতে তোর বাড়ি ফিরে যেতে অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। গোছগাছ হয়ে গেছে, বাড়ি চলে যা না। দেখছিস তো আমাদের বাড়িতে কি অশান্তি। দেখছি তো দিদি ভাই, এই বাড়ির অশান্তি, কম কষ্ট পাচ্ছি আমরা সবাই। ও দিদি ভাই, হ্যাঁ গো, এই এত বড় একটা মঞ্চে আমাদের শ্যামা গান গাইবে, আমি নিজের হাতে সবটা অর্গানাইজ করব, সবটা। আর নিজের চোখে সেটা দেখতে চাইবো না দিদি ভাই? ও জামাই দাদা, শোনো না গো, এ বাড়ি ছেড়ে যাওয়ার আগে তুমি এটুকু অনুমতি দাও আমাদের। কত মানুষজন সেখানে আসবে, বড় বড় নেতা মন্ত্রী ব্যবসাদার, আর সেই স্টেজে দাঁড়িয়ে আমাদের শ্যামা গান গাইবে, সব মানুষ ধন্য ধন্য করবে, হাততালিতে হল ফেটে যাবে। জামাই দাদা, দিদি ভাই, যে মেয়েটা আমার জন্য এত কিছু করেছে, আমি তার জন্য এটুকু করব না? তোমরা আমাকে এইটুকু করতে সুযোগ দাও না গো, তবে তো আমার প্রায়শ্চিত্ত হবে। আমরা চলে যাব তারপর। জামাই দাদা, আর আমাদের মুখ দেখতে হবে না, শুধু একটুকু অনুমতি দাও, শুধু একটুকু অনুমতি দাও। তুমি চাইলেই তো আর হবে না। ছোট বৌমা শো করতে রাজি আছে কিনা সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ, সে মেয়ে আমাদের রাজি হয়ে যাবে গো। শ্যামা, বিজনেস ট্রেড ফেয়ারে শো করবি তো? ট্রেড ফেয়ারে কিসের শো মাসিমণি?
নিখিল, আমি জানি তুই আমাকে আর বিশ্বাস করিস না। আমাকে আমাকে তোর কথার জবাবদিহি করতে হবে নিখিল। আমারই দোষ রে। তা না হলে আমার এত আদরের বোনপোটা আমাকে এত অসম্মান করে কেন? আমারই দোষ। তবে তুই বিশ্বাস কর বাবা, এবারে আমি যা ভাবছি শ্যামার ভালোর জন্য ভাবছি, অন্য কিচ্ছু নয়। তুই বিশ্বাস কর। মাসুমণি, নিখিল শ্যামার শিডিউল সামলায়, ওকে সবটা জানতেই হবে। তুমি সোজাসুজি একটু বলো তো কোন শোয়ের কথা বলছো? তাই তো বলছি অরুণ, তোদের এ বাড়ি ছেড়ে যাবার আগে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মাসিমণি, তুমি কি বলতে চাও ক্লিয়ারলি বলো প্লিজ। শোন না, বিজনেস ট্রেড ফেয়ারে একটা বড় মিউজিক্যাল নাইট হয় নিখিল, আমি সেখানে শ্যামার নাম সাজেস্ট করেছি। আমি আমার শ্যামার জন্য কিছু একটা করতে চাই নিখিল, যাতে যাতে মেয়েটার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তুই তো জানিস যে কত বড় একটা প্ল্যাটফর্ম, কত নেতা মন্ত্রীরা থাকবে, তারপরে দেশ বিদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যানরা থাকবে সেখানে। ওর জন্য খুব ভালো হবে নিখিল, একটা বড় মঞ্চ পাবে শ্যামা। প্লিজ প্লিজ তুই এর মধ্যে কোনো সন্দেহ খুঁজিস না বাবা। আর আর মাত্র 7টা দিন বাকি আছে অনুষ্ঠানে। আমাকে এই 7টা দিন থাকার অনুমতি দে। আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দে নিখিল, আমার সোনা বাবা। দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, দিদিভাই তুমি বলো না, আমি তোমার এই সংসারে কখনো ভাঙন ধরাতে চেয়েছি? বলো না দিদিভাই, তোমার এই পরিবারটাকে কি আমি আমার নিজের পরিবারের মতোই ভালোবাসিনি? যদি আমার সে ভালোবাসা তুমি দেখে থাকো, তাহলে সে ভালোবাসার খাতিরে আমাকে একটা সুযোগ দাও দিদিভাই, একটা সুযোগ দাও। রুকু 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 রুকু, মুখ তোল, চোখ মোছ, কাঁদিস না। আমার আর ভাল লাগছে না, এই কান্নাকাটে অশান্তি আমি আর নিতে পারছি না। কাঁদিস না, কাঁদিস না বোন। মাসিমণি, তোমরা কষ্ট পেলে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, তোমাদের নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স একটু বেশি বাজে। বাট আজ এতদিন পর প্রথমবার তোমাকে এত পজিটিভ দেখছি, খুব ভালো লাগছে মাসিমণি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শ্যামার নাম সাজেস্ট করার জন্য। তোমার তো উচিত এইভাবেই শ্যামার লড়াইয়ে শ্যামার পাশে থাকা, কি বাবা, তাই না? হ্যাঁ, রুক্মিণী যখন প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছে তখন আর কিছুদিন এখানে থেকে যা, তারপর না হয় ফিরে যাবে। তোমাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোমরা যে আমাকে বিশ্বাস করেছো, কটা দিন থাকবার অনুমতি দিয়েছো, এই আমার অনেক বড় পাওয়া জামাই দাদা, আমার অনেক বড় পাওয়া দিদি ভাই। একটা কথা রুক্মিণী, দেখো, ক্ষমতার লোভ, হিংসায় সংসারের ক্ষতি করতে চাইলে নিজের সংসারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। অসময়ে আত্মীয়দের পাশে পাওয়া যায় না, সেটা মনে রেখো। আমি এতদিন সকালবেলায় উঠে ভাবতাম যে আমার সংসারে কোনো অশান্তি নেই, কিন্তু দেখো, সেই ক্ষমতার লোভ আর অর্থের মাঝে পড়ে আমার মেজ ছেলেটা কিরকম ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে রইল।
নিজের লোকই কিন্তু এই ক্ষতিটা করলো, আর সেটা করতে গিয়ে কোনো লাভ হলো না মেজ বৌমার। সব ছেড়ে দিয়ে তাকে বাপের বাড়ি চলে যেতে হলো। আলটিমেটলি এসব করে লাভটা কি হলো? কিছুই না। এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই খুব চিন্তিত। জানি না সামনে কি আছে। তো চিন্তা করবেন না বাবা, আমরা তো সবাই আছি, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি রোজ আমার কৃষ্ণের কাছে প্রার্থনা করি। আমি জানি যে উনি নিশ্চয়ই আমার কথা শুনবেন, আর মেয়ের দাদা ফিরে আসলে আবার আমাদের সংসারটা আগের মতো হয়ে যাবে। আর মেয়ের দিদিও তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, দেখবেন উনি নিশ্চয়ই বদলে যাবেন। কিন্তু আমার ভয় যে কাটছে না ছোট বৌমা। সবকিছু যদি ঠিক না হয়, সারাক্ষণ আমার মনের মধ্যে একটা অশান্তি চলছে। আমি পারছি না, আমি কিছুতেই পেরে উঠছি না এই অশান্তি নিয়ে বাঁচতে। জীবনটা দুঃসহ হয়ে উঠছে। তার মধ্যে আবার শ্যামার ভালো করতে গিয়ে তুমি নতুন করে কোনো অশান্তি তৈরি করো না কিন্তু রুক্মিণী। আমি সেটা সহ্য করতে পারবো না। শোনো শোনো, এভাবে চলে যেও না। নিখিল, নিখিল, অরুণ, নিখিল দেখলি তোর বাবা কিরকম কষ্ট পেয়ে চলে গেল? কি দুশ্চিন্তা করছে লোকটা। আসলে কি ভেবেছিল জানিস? ভেবেছিল এই বয়সটা ছেলেদের হাতে তার কোম্পানিটা দিয়ে নিশ্চিন্তে থাকবে। আর তো উপায় নেই না, আমাদের পোড়া কপাল। আর আমারও চাই পোড়া কপাল। দেখ, এমন একটা মেয়েকে বিশ্বাস করে বসলাম যে একাই সমস্ত সংসারটাকে ছাড়ে খাড়ে দিল। তুই বল মেজ বৌমা কি করলো আমাদের সঙ্গে? এখন দেখবি ওই মানুষটা না নাওয়া খাওয়া ভুলে সারাদিন দুশ্চিন্তা করবে। আমি দেখেছি তো, আমি দেখেছি এরকম করতে। আমার ভীষণ ভয় করছে, আবার না শরীর খারাপ হয়ে যায়। শ্যামা, আমার একটা কথা শুনে রাখ, তুই আর যাই কর আমার সংসারটাকে ভাঙতে দিস না। তুই নিজেকে এমন ভাবে তৈরি করবি যে তুই বাইরে গান গাইবি, গায়িকা হিসেবে নাম করবি, আবার সংসারটাকেও শক্ত হাতে ধরে রাখবি। বল, পারবি তো? আমার বিশ্বাসটা ভেঙে দিবি না তো? পারবো না। আমি তোমার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবো না। আর যেদিন আমি তোমার বিশ্বাস ভাঙি, তার আগে যেন তুমি আমার মরা মুখ দেখো। শ্যামা, ভালাই ষাট, অমন কথা বলতে আছি নাকি? হ্যাঁ, আমরা গুরুজনরা বসে থাকবো, তুই কি বলছিস? কি বেঁচে থাক বাবা, কখনো বলবি না এরকম কথা। শ্যামা, গান গাইবি তো? তুই পারমিশন দিলে কমিটির লোকজনদের সঙ্গে কথা বলি। গাইবো গুরুমা। ছোট কর্তার সঙ্গে কোনোরকম কোনো আলোচনা না করেই তোমাকে কথা দিলাম, কারণ আমি জানি যে উনি আমাকে বারণ করবেন না। হ্যাঁ শ্যামা, বিজনেস স্ট্রিট ফেয়ার খুব বড় মঞ্চ। এখানে সবাই গান গাওয়ার চান্স পায় না। আর ওখানে আমিও এবার নিজের ড্রিম প্রজেক্ট প্রেজেন্ট করব। আজকেই কথা হচ্ছিল। হ্যাঁ, আমিও মেল করে দিয়েছি। এবার ট্রেড ফেয়ারে তোরা দুজন একসঙ্গে পারফর্ম করবি। হ্যাঁ বর্দা ভাই, আমরা দুজনেই পারফর্ম করব। শ্যামা গান গাইবেন আর আমি নিজের ড্রিম প্রজেক্ট প্রেজেন্ট করব। তাহলে আমি যাই, অর্গানাইজারদের সঙ্গে কথা বলি, সব ব্যবস্থা করে নি। রাধা, আয়।
একটা কথা মাসিমণি, মাসিমণি আমার তোমার উপরে কোনো রাগ নেই, কিন্তু মানুষ হিসেবে মানুষের ক্ষতি চাওয়া অন্যায়। আমার অসুবিধে সেটা নিয়ে। মাসিমণি, রোজ কিন্তু আয়নার সামনে তোমাকে নিজেই দাঁড়াতে হবে, আর তখন কিন্তু প্রতিটা অন্যায়ের জবাব দিয়ে তোমাকে নিজের কাছেই করতে হবে। আপনি বিজলিকে বলো তো একটু চা দিয়ে যেতে। বিজলি, গুরুমা, তুমি তাহলে কমিটির সঙ্গে কথা বলে নাও, আর যা যা তোমার প্রস্তুতি নেওয়া সেগুলোও নিয়ে নাও। শুধু আমাকে একটু আগে থেকে বলো, বুঝতেই পারছো বাড়ির সবাইকে তো আমাকেই সামলাতে হবে, তাই না? বাবা, ছোট কর্তা, মা সবাই যে আমার দিকে চেয়ে বসে আছে, আর আমি যে মাকে কথা দিয়েছি যা কিছু হয়ে যাক আমি এই সংসারটাকে ভাঙতে দেব না।